সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি অজানা রাশির জগৎ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটি সকলেরই তোমাদের পরিচিত। আমরা বাজারে গেলে কিন্তু এইরকম জিনিস দেখতে পাই। তো আসলে এই জিনিসটির নাম কি বলতে পারবে কি? হ্যাঁ, অবশ্যই এই জিনিসটার নাম তোমরা সকলেই বলতে পারবে। এই জিনিসটির নাম হচ্ছে আসলে দাঁড়িপাল্লা। তো যে কোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা দিয়ে কি করা হচ্ছে, ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রয় করা হয়। তো আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন 1 কেজি 2 কেজি এভাবেই বলি। আসলে কিন্তু ওজন 1 কেজি কথাটা ঠিক নয়। তাহলে কেমন বিষয়টা হলো যে আমরা কিন্তু বলেই ফেলি বা বলি, সবাই আমরা বলি যে এটার ওজন 1 কেজি, এটার ওজন 2 কেজি, ওটার ওজন 5 কেজি। কিন্তু আসলে যখন আমরা এই কথাটা বলি, এটা বলা ঠিক নয়। কারণ হচ্ছে যখন কোনো বস্তুর আমরা পরিমাপ করি, সেটা কিন্তু আসলে বস্তুটার আমরা ভর পরিমাপ করি, ওজন নয়। সেটি মূলত এখানে বলা হচ্ছে। তো এই ব্যাপারটা যদি আমরা আরো ভালো করে বুঝতে চাই, তাহলে তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশির পরিমাপ, এই অংশটা তোমাদেরকে পড়ে নিতে হবে। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে আসলে যখন কোনো বস্তু আমরা মাপি বা মেপে তার ওজন মানে পরিমাপ করার চেষ্টা করি, আসলে সেটা কিন্তু ওজন নয়, সেটি হচ্ছে আসলে বস্তুটার ভর। এটাই সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। যার কারণে বলা হচ্ছে যে তোমরা এই বিজ্ঞান ও প্রযুক্তি যে অধ্যায়টা আছে সেখানে গিয়ে এই বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। তো আচ্ছা, দাঁড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো? এটা আমরা সবাই জানি যে আসলে দাঁড়িপাল্লা, আমরা কিছুক্ষণ আগে যেটা ছবি দেখলাম, দাঁড়িপাল্লার ডান এবং বামে 2টি পাল্লা থাকে, মোট 2টি পাল্লা, ডানে একটি বামে একটি। তো 2টি পাল্লার যেদিকে বেশি ওজনের জিনিস থাকে সেটার ভর বেশি, তাই সেটা নিচে নিয়ে যাবে। আমরা খেয়াল করেছি যখন পাল্লায় কোনো কিছু জিনিস আমরা ওজন করি, আমরা তো ওজন বলবো না, ভর বলবো, সেক্ষেত্রে কি হবে যে যেদিকে বেশি ওজন থাকে সেই পাল্লাটা কিন্তু কি হয়, নিচে নেমে যায়। আর যে পাল্লাটার ওজন কম থাকে সেটা কিন্তু কি হয়, উপরে উঠে যায়। তার মানে যে পাল্লায় কম ওজনের জিনিস থাকে সেটা কি হচ্ছে, উপরের দিকে উঠে যায়, এটা আমরা জানি। তো যেমন আমরা বলতে পারি যে একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটি বাটখারা ও ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন। তো পাল্লা দুইটির জিনিসের ওজন কি সমান হয়েছে? আসলে আমরা কিন্তু ডান পাল্লায় যখন আলু দিয়েছি, সেই আলুর পরিমাণ আমাদের কিন্তু জানা নেই। তাহলে এখানে আলুর ওজন কত তা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এটা আমাদের অজ্ঞাত বা অজানা। আলুর ওজন কিন্তু আমাদের জানা নেই, কাজেই আমরা বলতে পারি এটা কিন্তু অজানা একটা রাশি বা অজানা আলুর ওজন। তো এবার দোকানদার কি করলেন, যে ডান পাল্লায় আলুর সাথে কি করলেন, এই যে 2 কেজি ওজনের একটি বাটখারা দিলেন। দেওয়ার পর দেখা গেল যে অর্থাৎ এই যে 2 কেজি ওজনের বাটখারা দেওয়ার পূর্বে কিন্তু কি হয়েছিল, এই 5 কেজি অর্থাৎ বাম পাল্লাটা কিন্তু নিচের দিকে নেমে গিয়েছিল। তো আলুর পরিমাণ কতটুকু ছিল সেটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু যখন আমরা ডান পাশের পাল্লায় আলুর সাথে যখন 2 কেজি ওজনের একটি বাটখারা দিলাম, সঙ্গে সঙ্গে কি হলো, যে ডান পাশের পাল্লা এবং বাম পাশের পাল্লা কিন্তু সমান হয়ে গেল। তো এখন যদি আমরা আলুর অজানা ওজন x কেজি ধরি, যেহেতু আমাদের আলুর ওজন জানা নেই, তো ডান পাল্লায় বাটখারা সহ তাহলে জিনিসের ওজন কত হবে?
অবশ্যই x+2 কেজি হবে। যেহেতু আমাদের আলুর ওজন জানা নেই, সেটা আমরা ধরলাম মোট আলুর ওজন হচ্ছে x কেজি, এবং তার সঙ্গে আমরা কি করলাম 2 কেজি ওজন একটা বাটখারা দিলাম, তাহলে আলুর মোট ওজন হচ্ছে কত x+2 কেজি। তো এখন আমরা যে কাজটা করতে পারি, যে যেহেতু এখানে পাল্লাটা যখন কিছুক্ষণ আগে, অর্থাৎ এই ডান পাশে 2 কেজি ওজনের বাটখারা দেওয়ার পূর্বে কিন্তু নিচে ছিল, যখন আমরা এই ডান পাশের পাল্লায় 2 কেজি ওজনের একটা বাটখারা দিলাম, কি হয়েছিল, দুইটি পাল্লায় কিন্তু সমান হয়েছিল, সমতা এসেছিল। তো এখন দুইটি পাল্লার এই সমতাকে একটি বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা কিন্তু, তা হলো x+2 = 5। কেননা যে ডান পাশের পাল্লায় যে মোট পরিমাণ, বস্তুর মোট পরিমাণ সবকিছু মিল আছে x+2, এবং বাম পাশে কি ছিল 5 কেজি ওজনের একটি বাটখারা ছিল। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডান পাশের এবং বাম পাশের পাল্লার কি ওজন কিন্তু সমান। সেক্ষেত্রে আমরা লিখবো x+2 = 5। যেহেতু সমান, তাহলে x+2টা আছে বাম পাশের পাল্লার ওজন, ডান পাশের পাল্লার ওজন, এবং 5টা আছে বাম পাশের পাল্লার ওজন। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x+2 = 5। তো x+2 = 5, এটি আসলে কি? এটি হচ্ছে একটি আসলে গাণিতিক বাক্য সমতা। এটাকে আমরা কি বলবো? গাণিতিক বাক্য। হ্যাঁ, তো আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা বলতেছি সমীকরণ। তাহলে এরকম যখন আমরা গাণিতিক বাক্য তৈরি করব, তখন এই ধরনের গাণিতিক বাক্যকে বলবো আমরা সমীকরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অজানা বা অজ্ঞাত রাশি x কিন্তু একটি অজানা বা অজ্ঞাত রাশি। আমরা কিন্তু বলেছিলাম যে আসলে আলুর ওজন কিন্তু আমাদের জানা নেই, সেক্ষেত্রে আমরা আলুর মোট ওজনকে আমরা x ধরেছিলাম। সেক্ষেত্রে এই অজানা বা অজ্ঞাত যে রাশি x আছে, সেটাকে আমরা কি বলতেছি? চলক বলতেছি বা ভেরিয়েবল। এর আগের ভিডিওতে, অর্থাৎ অজানা রাশির জগতে কিন্তু ভেরিয়েবল সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, যেটা অজ্ঞাত বা অজানা। হ্যাঁ, সেটাকে আমরা x ধরি, এবং এই x কি কিন্তু আমরা কি বললি? ভেরিয়েবল, চলক। তো সাধারণত ইংরেজি বর্ণমালার যে ছোট হাতের অক্ষরগুলো, যেমন হচ্ছে x, y, z, হ্যাঁ, এগুলোকে শুধু আমরা সাধারণত আমরা কি বলি? চলক হিসেবে আমরা ব্যবহার করি। তো এখন একটু চিন্তা করে দেখো যে দাঁড়িপাল্লা ও সমীকরণের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। দাঁড়িপাল্লায় 2টি পাল্লা থাকে, এবং একটি বাম পাল্লা, অপরটি আছে ডান পাল্লা। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, আসলে দাঁড়িপাল্লা এবং সমীকরণের মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে। কারণটা হচ্ছে যে আমরা দেখতেছি যে কিছুক্ষণ আগে দেখলাম যে দাঁড়িপাল্লায় 2টা পাল্লা থাকে, বাম পাল্লা, ডান পাল্লা। এখানে কিন্তু সমীকরণে কি থাকে? 2টা সমান চিহ্নের দুই পাশে 2টা পক্ষ থাকে। পক্ষ বলবো আমরা, একটা বাম পাশেরটাকে বাম পক্ষ এবং ডান পাশেরটাকে কি ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। সেটা এখানে বলা আছে যে উভয় পাল্লার ওজন সমান হলে দাঁড়িপাল্লাটির সমতা আসে। যে কোনো একটি পাল্লা থেকে ওজন কমিয়ে নিলে অপর পাল্লাটি কি হয়? নিচের দিকে নেমে যায়, অর্থাৎ ওই দিকে ওজন বেশি হয়। সেক্ষেত্রে দাঁড়িপাল্লাটি সমতায় থাকে না। ভেবে দেখো তো, কি করলে দাঁড়িপাল্লাটিকে আবার সমতায় আনা যাবে? অবশ্যই দুটি কাজ করতে হবে। এই জন্য যে আমরা যদি দাঁড়িপাল্লাটিকে সমান করতে যাই, সেজন্য আমাদের 2টি কাজ করা যেতে পারে সমতায় আনার জন্য। সেটি হচ্ছে যে 1 নম্বর, দাঁড়িপাল্লাটির যে পাল্লাটা নিচে নেমে গেছে, সেটি থেকে ওজন কমিয়ে আনা। আমি আবার বলছি যে দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লা যে পাল্লাটি নিচে নেমে যাবে, তার মানে সেখানে অবশ্যই ওজন বেশি আছে। তাহলে আমরা কি করব? সেখান থেকে ওজন কমিয়ে নেব। অথবা দাঁড়িপাল্লার যে পাল্লা উপরে উঠে গেছে, সেখানে কি করব? কিছু ওজন বাড়িয়ে দেব। তাহলে কি হবে? দাঁড়িপাল্লাটা সমতায় আসবে। এই যে দেখো এখানে ছবিতে। তো অপরদিকে একটি সমীকরণেও 2টি পক্ষ থাকে। আমি কিছুক্ষণ আগে বললাম, একটি বাম পক্ষ, অপরটি হচ্ছে ডান পক্ষ। এবং এই যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এবং বাম পক্ষ এবং ডান পক্ষের মাঝখানে একটি সমান চিহ্ন থাকে। সমান চিহ্নের বাম পাশেরটাকে বাম পক্ষ এবং ডান পাশের
যেটা থাকে সেটাকে আমরা ডান পক্ষ বলে থাকি। তাহলে চলকের নির্দিষ্ট মানের জন্য কি হবে, চলকের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, এই যে এক্স চলক, এই চলক। তাহলে এই চলকের একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে x প্লাস 4 ইকুয়াল টু 13, x প্লাস 6 ইকুয়াল টু 9, 2y মাইনাস 1 ইকুয়াল টু 5, 3 মাইনাস z ইকুয়াল টু 10 ইত্যাদি। এগুলো হচ্ছে সমীকরণ, এবং এখানে এই সমীকরণগুলোতে বিভিন্ন ধরনের চলক ব্যবহার করা আছে, যেমন x, y, z। তাহলে চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণগুলোর বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে, সমান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি একক কাজ তোমাদের জন্য, যে তোমরা প্রত্যেকে x, y এবং z সংবলিত 5টি করে সমীকরণ লেখো। এটা তোমরা লিখতে পারবে, তো তারপরে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 5টি x, y, z সংবলিত সমীকরণ লিখে দিচ্ছি। তো একটা আছে, যেমন এই যে এটা 3x প্লাস 6 ইকুয়াল টু 2, এটি হচ্ছে x সংবলিত একটি সমীকরণ। এটাও x সংবলিত সমীকরণ, x প্লাস 8 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 5y ইকুয়াল টু 10, এটাও হচ্ছে y সংবলিত সমীকরণ। তারপর হচ্ছে 3y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাও কিন্তু y সংবলিত সমীকরণ। এটা z প্লাস 5 ইকুয়াল টু 8, এটি হচ্ছে z সংবলিত একটি সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই তোমরা আরো নতুন নতুন করে তোমাদের মতো করে এভাবে সমীকরণ সাজাইতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলে, এবং আমি যা আলোচনা করেছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।